আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য সেই তুমি গল্পের 42 নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ সন্ধ্যায় ইরফান, রিহা, আরিয়াস, ঈশিতার একসাথে হলুদ হবে। পুরো বাড়ি বিয়ে বাড়ির সাজে সাজানো হলো। ঈশিতার মামা মামি, মামাতো দু বোন সবাই এসেছে। রিহার বাড়ি থেকে কেউ আসেনি। রিহার পরিবারে তার বাবা ছাড়া আর কেউ নেই। কিন্তু এখন রিহার বাবা জেলে আছে, আর যদিও বাসায় থাকতো তাহলে আসতো না। তাই বলা যায় রিহার হলুদ সন্ধ্যায় রিহার আপন বলতে কেউ আসেনি। ইয়াসদের কাছের দূরের যত আত্মীয় ছিল সবাই আসছে। রিয়া আর ইরফানের নিচে নামার সাথে সাথেই নাজমা চৌধুরী ইরফানের কাছে এসে বলল, ইরফান, তোর আঙ্কেল জ্ঞান কিছুই নেই নাকি? জানিস আজ ইয়াস ঈশিতার সাথে সাথে তোদেরও হলুদ হবে, তারপরও এত লেট করে নিচে আসলি? যা, নিচে আসলি কিন্তু এসব কি পরে আসলি? কখনো কি দেখেছিস এসব ড্রেস পরে কারো হলুদ হয়েছে? কয়েকজন মহিলা এসে নাজমা চৌধুরীকে কাজের কথা বলে নিয়ে গেল। নাজমা চৌধুরী চলে গেলে রিহা কোমরে হাত দিয়ে চোখ দুটো ছোট ছোট করে কপাল কুচকি ইরফানের দিকে তাকায়। ইরফান রিহার দিকে তাকিয়ে বলল, কি হলো? আমাকে এভাবে দেখছো কেন? রিহা বলল, এভাবে দেখবো না তো কোনভাবে দেখবো? আমাকে একটু বলে দেবেন মিস্টার? ইরফান চুল ঠিক করার ভাব নিয়ে বলল, অন্যদিকে তাকিয়ে এটা সেটা দেখছে। রিহা ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, এই যে মিস্টার, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি অন্যদিকে তাকিয়ে কি দেখছো? ইরফান বলল, কই কি দেখছি? রিহা বলল, কিচ্ছু দেখছো না? তাহলে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছো কেন? ইরফান বলল, আমি তো আমার বউটাকেই দেখছি। হঠাৎ করে ইরফান রিহাকে এভাবে বউ বলে উঠলে রিহা একটু অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যায়। রিহা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে নেয়। ইরফান রিহাকে এই অবস্থায় দেখে একটু হাসে। আশেপাশে অনেক লোক আছে, কিন্তু কেউ কারো দিকে নজর দিচ্ছে না, যে যার মতো ব্যস্ত। ইভেন একটু চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে রিহার কোমরে ধরে এক টান দিয়ে রিহাকে নিজের কাছেই নিয়ে আসে। রিহা বলল, কি করছো? আশেপাশে কত লোক, খেয়াল করেছো? কেউ দেখলে কি ভাববে? ইরফান বলল, আমি আমার বউয়ের সাথে একটু রোমান্স করবো, এতে লোকের কি? দেখলো, আমি অন্য কারো বউয়ের কোমরে হাত রাখিনি, নিজের বউয়ের কোমরেই তো হাত রেখেছি। লোকেরা যা বাবার বাবু, তাতে আমার কিচ্ছুই আসে যায়। রিয়ার কিছু বলল না। ইরফান বলল, আচ্ছা তুমি আগে থেকে জানতে আজ ওদের সাথে আমাদের হলুদ হবে? ইরফান বলল, আমি মাকে বলেছিলাম বাই বাবির সাথে যেন আমাদের বিয়েটাও হয়ে যায়। এমনি তো আমাদের তেমন ভাবে বিয়ে হয়নি, যেমনটা সবার হয়ে থাকে। রিহা বলল, তাহলে আমাকে জানাওনি কেন? ইরফান বলল, আগে থেকে জানিয়ে দিলে তোমাকে সারপ্রাইজ দিতাম কিভাবে, আর তোমার এই খুশি ভরা মুখটা নিজের চোখে দেখতাম কিভাবে? রিয়া ইরফানের দিকে তাকিয়ে আছে, চোখ জলজল করছে। ইরফান এতটা বদলে গেছে? রিহার কপালে কি সত্যি ইরফানের এতটা ভালোবাসা পাওয়ার লিখা ছিল? ইরফান রিহার কপালে হাত করে একটু চুমু খেলো। পাশ থেকে ইরফানের কাজিনরা হেসে উঠল। রিহা ওদের দিকে তাকিয়ে ইরফানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইলে ইরফান রিহাকে আরো শক্ত করে ধরে রাখে। রিয়া ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ছাড়ো। ইরফান মাথা নাড়িয়ে না বলল। রিহা বলল, না মানে? দেখছো তো ওরা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। ইরফান বলল, ওদের কাজই সারাক্ষণ আন্তাজি হাসাহাসি করা, ওদের কথা তুমি বাদ দাও তো। রিয়া কিছু বলার আগে ইরফান এক চাচাতো বোন এগিয়ে এসে বলল, ভাইয়া, মানছি তুমি ভাবিকে অনেক ভালোবাসো, তোমাদের রোমান্স কখনো শেষ হবে না, তাই বলে কোথায় রোমান্স করবে তাও তো একটু দেখে নিবে। এটা পাবলিক প্লেস, এখানে কিন্তু এসব চলবে না। ইরফান বলল, কে বললো এখানে এসব চলবে না? ইরফানের বোন বলল, কে বললো মানে? তোমার কি এখনো ওইসবগুলোর মানুষকে দেখিয়ে দেখিয়ে রোমান্স করবে? ইরফান বলল, করলেই সমস্যা কি? ইরফান এখনো রিহাকে ঠিক আগের মতোই ধরে রেখেছে। রিহা লজ্জায় লাল নীল বেগুনি হয়ে চোখ বুজে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরফানের কাজিন বলল, ছি ভাইয়া, তোমাদের লজ্জা না থাকতে পারে, তাই বলে কি পাবলিকেরও লজ্জা নেই? আমরা সাধারণ পাবলিক দিনে দুপুরে নিজের চোখের সামনে এসব দেখতে পারবো না।
ইভান বলল, তোর দেখতে ইচ্ছে না হলে চোখ বন্ধ করে নি। ইভানের কাজিন বলল, ভাইয়া। ইভান এবার রিহাকে ছেড়ে দিয়ে কাজল ইভানের কাজিনের নাম, চুল ধরে টান দিয়ে বলল, খুব পাকটা হয়ে গেছিস তাই না? দাঁড়া, আজ তোর চুল ছিড়বো। এখন তুই বায়ু এখানে নি, তোকে আজ আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। কাজল রিহার পিছনে গিয়ে লুকিয়ে বলল, ভাবি দেখো না, তোমার হাজবেন্ড নাকি আমার চুল ছিঁড়ে ফেলবে। আমি এত বড় হয়ে গেছি, এখনো তোমার হাজবেন্ড কথায় কথায় আমাকে মারার ধমক দেয়। ওর নামে আমি একদিন সত্যি সত্যি থানায় মামলা করো, তখন দেখি তোমরা কথা শুনবে না। ইভান কাজলকে তাড়া করতে এসে বলল, তবে রে দাঁড়া, আজ তোর 13টা বাজাবো। কাজল বলল, ভাবি। ইভান কাজলের পেছনে দৌড়ে আরো কাজল রিহাকে গিয়ে গুল করে দৌড়েছে। ভাবি, তুমি ভাইয়াকে কিছু বলবে না, না হলে এই বাল্লুকটা সত্যি আমাকে মেরে ফেলবে। রিয়া ইভান আর কাজলের এসব কাহিনী দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। রিয়া বলল, কি শুরু করলে তোমরা দুজন? এবার থামো। ইভানও আজ অনেকদিন পর মন খুলে হাসছে। আজ অনেকদিন হয়ে গেছে ইরফান এভাবে হাসেনি। কাজলকে দৌড়াতে দৌড়াতে এক সময় হাঁপিয়ে গেল। ইরফান হাঁটুর বড়দিন নিচু হয়ে বসে বলল, থামো থামো, হয়েছে, আর পারবে না তোর সাথে দৌড়াতে। কাজলও রিহাকে ধরে হাঁপাতে গেল। তোমার সব মায়ের প্রতিশোধ তোমার বউয়ের উপর দিয়ে নিবে দেখো। ইরফান বলল, আচ্ছা। কাজল বলল, বলেই কাজল উঠে দৌড় নিল। ইরফান এখনো হাঁপাচ্ছে আর হাসছে। রিহা এক দৃষ্টিতে ইরফানকে দেখে যাচ্ছে। ইরফানকে অনেক দিন পর এভাবে হাসতে দেখে দূর থেকে ওদের দুজনকে দাঁড়িয়ে দেখছে ঈশিতা। ঈশিতাই কাজলকে ইরফানের কাছে পাঠিয়েছে আর আগে থেকেই সব কিছু বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। ঈশিতাও চাইছিল ইরফান মন থেকে খুশি হোক, আগের মতো চঞ্চল হয়ে উঠুক, দুষ্টুমি করে হেসে খেলে সবাইকে নিয়ে আগের মতো খুশি থাকুক। ইরফান তো কিছুটা স্বাভাবিক হয়ে উঠল, তবে পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে আরও অনেকটা সময় লাগবে। তাই ঈশিতা কাজলের সাথে প্ল্যান করে এসব কিছু করেছে যাতে ইরফান আজই আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর নিজের হলুদ সন্ধ্যা আর এনজয় করতে পারে। কাজল ঈশিতার কাছে এসে, বাবি কাজ হয়ে গেছে। ইরফান ভাইয়া আগে যেমন ছিল এখনও আবার ঠিক তেমনই হয়ে গেছে। দেখো ভাইয়া আবার আগের মতোই আমার পিছু লেগেছে। ঈশিতা কাজলের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস নরদিনী, তোমার জন্য এই প্ল্যানটা কাজ করেছে। তুমি না থাকলে হয়তো আমি একা সব কিছু করতে পারতাম। কাজল বলল, ধুর বল, নিজের ভাইয়াকে স্বাভাবিক করতে একটু সাহায্য করেছি, এর জন্য বদলে তোমার থ্যাঙ্কস নেব নাকি? আমি ইয়াশ আর ইরফান ভাইয়ার নিজের বোন না, তারপর ওদের দুজনকে আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, ওদের জন্য আমি সব করতে পারবো। ঈশিতা বলল, আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস নিতে হবে না, এখন গিয়ে তোমার আরেক ভাবিকে হলুদের জন্য রেডি করে নিস। কাজল বলল, ভাবি। কাজল রিহাকে রেডি করানোর জন্য চলে গেল। ঈশিতা দাঁড়িয়ে আছে। ইয়াশ পেছন থেকে ঈশিতাকে জড়িয়ে ধরে বলল, সব প্ল্যান ঠিকঠাক মতো কাজ করেছো তো? ঈশিতা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। তুমি? ইয়াশ বলল, ঈশিতা বলল, তুমি এখানে কি করছো? এখনো তো রেডি হওনি, আজকে তোমার হলুদ হবে না? ইয়াশ বলল, ভেবেছিলাম তো হবে, কিন্তু আমার বউ যদি আমার কাছাকাছি না থাকে তাহলে হলুদ করে লাভ কি? ঈশিতা বলল, হয়েছে, এখন যাও, রুমে গিয়ে তুমি রেডি হতে থাকো, আমি আসছি। ইয়াশ বলল, কত পারো তুমি? ঈশিতা বলল, কি পারি? ইয়াশ বলল, এই যে ইরফান রিহার জন্য কত কিছু করেছো, কত প্ল্যান, কত আয়োজন, রিয়া ইরফানকে খুশি করার জন্য এত খাটুনি করে। এই বলে ইয়াশ থেমে গেল। ঈশিতা বলল, আর কি? ইয়াশ বলল, আর নিজের হাজব্যান্ডের জন্য কিছুই না? ঈশিতা বলল, আমি কি শুধু ওদের দুজনের জন্য এসব করেছি? আমি সবার জন্যই করেছি। ওরা ভালো না থাকলে আমার একা একা ভালো থাকতে পারবে? ইয়াশ বলল, বুঝলাম, বউ আমার সবার কথাই ভাবে, শুধু আমার কথাই মনে থাকে, আমার জন্যই কোনো কিছু সময় পায়। ঈশিতা বলল, থাক মিস্টার হাজব্যান্ড, আপনারা কষ্ট প্রকাশ করতে হবে না, চলুন আমারও নিজের গিয়ে রেডি হয়ে আসি। এমনিতে মা একটু আগে আমার সাথে চেঁচামেচি করে গেছে, এখন যদি এসে দেখে আমি আগের মতোই এখন এখানে আসি, রেডি হইনি, তাহলে আমাকে বেরিয়ে ফেলবে। ইয়াশ বলল, চলো। এটা বলে ইয়াশ ঈশিতাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে লাগে।